স্বাগত আপনাদের হল্লাবলের পর্দায়। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে এক নজরে শিরোনাম। কেন্দ্রের দ্বিতীয় মোদী সরকারের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জিবি চত্বরে বৃক্ষরোপণ মুখ্যমন্ত্রী এই কর্মসূচিতে দেদার লঙ্ঘিত সামাজিক দূরত্বের বিধিনিষেধ। রাজধানী চিরানিয়া রেল স্টেশন সন্নিকটের 85 কেজি গাঁজা ও ইকো গাড়ি সহ পুলিশের জালে 2 নেশা কারবারি। লকডাউন ও রাজ্য জুড়ে অব্যাহত নেশা কারবারিতে তৎপরতা। বহু বিতর্কিত 370 ধারা বাতিল, 3 তালাক বিল ও রাম মন্দির ইস্যুতে মুখ্যমন্ত্রী মোদী বন্দনা। ইস্যুগুলি দেশের ঐক্য, সংহতি ও অখণ্ডতা পরিপন্থী মনে করেন বহু রাজনৈতিক দল ও দেশের বিদ্বজনেরা। 3 বছর যাবত সিডিপিও পঞ্চায়েত অফিসে হন্যে হয়ে ঘুরেও বিকলাঙ্গ ভাতা জুটেনি হতভাগ্য আব্দুল কাদিরের। শ্রম আইন সংশোধন ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে শ্রমিক ও গরিব বিরোধী স্বৈরাচারী বললেন প্রাক্তন মন্ত্রী মানিক দে। সেক্টর 50 বছর পূর্তি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন তিনি। এখন বিস্তারিত। কাঞ্চনপুরের রিয়াং শরণার্থীদের পুনর্বাসন নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। এই পরিপ্রেক্ষিতে রিয়াং শরণার্থীদের সমস্যা অচিরেই সমাধান হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রিয়াং শরণার্থীদের পুনর্বাসন ইস্যুতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে অতি সত্বর ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দিলেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন অচিরেই সমাধান হয়ে যাবে রিয়াং শরণার্থী पुनर्वासनेर समस्या। जो रियांग शरणार्थी की है ये 98 से एक लंबे समय से झमेला चल रही थी। त्रिपुरा सरकार ने और त्रिपुरा के लोगों ने हमारे जनजाति भाई बहन लोगों को रखने का एक संदेश दिया है। उसके बाद त्रिपुरा सरकार ने वो सिद्धांत केंद्रीय गृह मंत्रालय को प्रेरित कर दिया था और उसके बाद माननीय प्रधानमंत्री जी ने जो सिद्धांत लिया ये सब आप लोग जानते हैं। और मैं आशा करता हूँ बहुत कम समय में इनको हम अपने अपनी जगह पे जहाँ जहाँ त्रिपुरा में इनको रख सकते हैं हमने कुछ जगह देखे हैं और उसी जगह पे इनको देख के रखेंगे। और हम कहाँ रखेंगे, कैसे रखेंगे, ये हमारी सरकार का सोच है, ये हमारे त्रिपुरा का मिट्टी का सोच है और वही हम करेंगे। त्रिपुरा का लोग जो चाहते हैं। এদিন গোমতী নদী থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত দীর্ঘ 93 কিলোমিটার জলপথের পণ্য পরিবহনের ইস্যু নিয়েও কথা বলেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, হল্লাবর। বহু বিতর্কিত 370 ধারা লোপ, 3 তালাক বিল ও রাম মন্দির নির্মাণ ইস্যুতে মোদী সরকারের প্রশংসার পঞ্চমুখ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। দ্বিতীয় মোদী সরকারের বর্ষপূর্তি উপলক্ষে এক সাক্ষাৎকারে এই ইস্যুতে কথা বলেন তিনি। বহু বিতর্কিত 370 ধারা লোপ, 3 তালাক বিল এবং রাম মন্দির নির্মাণ ইস্যুতে মোদী সরকারের প্রশংসায় পঞ্চমুখ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অথচ এইসব ইস্যুতে দেশজুড়ে চরম অসন্তোষ এখনো বিদ্যমান। দেশের বহু মানুষ ও বহু রাজনৈতিক দলের বিরোধিতা সত্ত্বেও এইসব বিল সংখ্যাধিক্যের জোরে চাপিয়ে দেওয়া হচ্ছে দেশবাসীর উপরে। বিষয়গুলো ঐক্য সংহতির পরিপন্থী বলেও মনে করেন বিদ্বজনেরা। মোদী মানেই কাজ বলতে হয় না, মোদী কাজে বিশ্বাস করেন। আর 1 বছরের কাজ ধারা বিবরণী আমি 5 মিনিটে বলে দেবো এই সাধ্য আমার নেই। আমি অতটাই বলতে পারবো ঐতিহাসিক সিদ্ধান্ত কি কি করেছেন সেগুলো যদি আমার মনে আসে তো তার মধ্যে 370 দ্বারা কেউ কল্পনা করেনি যে 370 আর্টিকেল 370 আর্টিকেল 35 এ কোনোদিন ভারতবর্ষ থেকে লুপ্ত হবে और শান্তভাবে হবে কেউ কল্পনা করেনি। সেটা নরেন্দ্র ভাই মোদী করে দেখিয়েছেন। নরেন্দ্র ভাই মোদী 3 তালাক সংখ্যালঘু তোষণের রাজনীতি সেটাকে তোয়াক্কা করে মায়েদেরকে বোনদেরকে রক্ষা করার জন্য যেভাবে এগিয়ে এসছেন এবং উনি সেটা করতে সক্ষম হয়েছেন। 3 তালাকের জন্য নরেন্দ্র ভাই মোদীজিকে আজীবন সবাই ওনাকে ইয়াদ রাখবেন। রাম মন্দিরের সিদ্ধান্ত, এই রাম মন্দিরের নিয়ে ভারতবর্ষের মধ্যে অনেক রাজনীতি হয়েছে, কিন্তু সেই সমস্ত রাজনীতিবিদ যারা এইসব ধরনের রাজনীতি করতেন
তাদের যে ষড়যন্ত্র সবগুলোকে পরাজিত করে और एक माहौल তৈরি করে সুপ্রিম কোর্ট মাননীয় সুপ্রিম কোর্ট যে সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্তকে মেনে নেওয়া और মাননীয় প্রধানমন্ত্রী আপিল করেছেন যে যেই সিদ্ধান্ত আনবে সে হিন্দুদের পক্ষে যাক আর মুসলিমদের পক্ষে যাক ভারতবাসী সেটা মেনে নেবে এবং প্রত্যেকটি ধার্মিক গুরুদের সঙ্গে সংস্থানের সঙ্গে উনি কথা বলেছেন বিভিন্নভাবে কেন্দ্রীয় গৃহমন্ত্রী কথা বলেছেন আর তার পরিণাম সুপ্রিম কোর্টের যে ঐতিহাসিক সিদ্ধান্ত আসার পর সমস্ত ভারতবাসী মেনে নিয়েছে সেটা একটা ঐতিহাসিক জিত তারপর যে মহিলাদের উপর অত্যাচার রেপ আপনার 14 বছরের নিচে তো তার জন্য যাবজ্জীবন কারাদণ্ড তো ভারতবর্ষে কল্পনা করা যেত না কারণ কিছু কিছু অতি বুদ্ধিমান আছেন যারা এই 14 বছরের নিচে এই ধরনের ঘটনা যদি কেউ ঘটায় শিশুদের সঙ্গে তো তার জন্য মৃত্যুদণ্ড তারও বিরোধ করেছে কেন মৃত্যুদণ্ড হবে তো এই ধরনের লোক ভারতবর্ষে রয়েছে এরা চিহ্নিত হয়ে গেছে এবং ভারতবর্ষের মানুষ তাদেরকে সাইডলাইন করেছে তো নরেন্দ্র ভাই মোদীর যদি 1 বছরের কাজের আমি আকলন করতে যাই সেটা অনেক সময় লাগবে কিন্তু এই যে কাজগুলি বললাম এইগুলি প্রধান কাজ কিষাণ সম্মান নিধি 70,000 কোটি টাকার কৃষকদের কাছে প্রতি 3 কিস্তিতে 2,000 টাকা করে যাওয়া সেটাও ঐতিহাসিক পদক্ষেপ আয়ুষ্মান ভারত যোজনা দুনিয়ার সবচেয়ে বড় হেলথ ইন্স্যুরেন্স যোজনা 5 লাখ টাকা করে প্রতি ব্যক্তির স্বাস্থ্যের উন্নয়নের জন্য চিকিৎসার জন্য এই ধরনের অনেকগুলো কাজ মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। বাধ্যতামূলক মাস্ক পরিধান ইস্যুতে রাজধানীতে প্রশাসনিক অভিযান গোলবাজারে অভিযানে অংশ নেন বিজ্ঞান প্রযুক্তি দপ্তরের আধিকারিকগণ রাজধানীর গোলবাজারে মাস্কবিহীন ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান চালালেন রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের আধিকারিকগণ অভিযানে আইন অমান্যকারীদের 100 টাকা করে জরিমানা করার পাশাপাশি সকলকে সচেতন করে দেন তারা এ প্রসঙ্গে সিনিয়র টেকনিক্যাল অফিসার মধুসূদন দেবনাথ জানিয়েছেন আমাদের আজকের এই অভিযান হচ্ছে কোভিড-19 এর বিরুদ্ধে মানুষকে সজাগ করা আপনারা জানেন সারা পৃথিবী কোভিডে আক্রান্ত এবং লক্ষ লক্ষ লোক কোভিডে মারা যাচ্ছে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে আমেরিকা তেমনি সারা পৃথিবীর সঙ্গে সঙ্গে আমাদের দেশ ভারতবর্ষ তার বাইরে নয় ভারতবর্ষ আক্রান্ত এবং সঙ্গে সঙ্গে আমাদের এই ছোট ত্রিপুরা রাজ্যও কোভিডে আক্রান্ত আপনারা জানেন কোভিডের যে ভাইরাস SARS-CoV-2 সেটা সারা পৃথিবীতে যেমন স্প্রেড করছে তেমনি আমাদের ভারতবর্ষে স্প্রেড করছে এবং সঙ্গে সঙ্গে আমাদের ছোট্ট ত্রিপুরাতেও স্প্রেড করছে তো জনসাধারণকে আমরা সচেতন করার জন্য যদি আমরা মাস্ক পরে থাকি এবং একজন আরেকজনের সঙ্গে যদি দূরত্ব বজায় রেখে কথা বলি তাহলে অন্তত আমরা এই কোভিডের আক্রমণ থেকে আমরা রক্ষা পাবো সেই উদ্দেশ্যকে সঙ্গে নিয়ে আমরা জনসাধারণকে সতর্ক করতে চাইছি যে প্রতিটি নাগরিক যাতে মাস্ক পরে থাকেন এবং যখনই উনি বাড়ি থেকে বের হন জামা কাপড় যেভাবে পরিধান করেন সেভাবে মাস্কও পরে উনি যাতে বাড়ি থেকে বের হন এবং যতক্ষণ পর্যন্ত ওনার বাইরে কাজ থাকে ততক্ষণ পর্যন্ত উনি যাতে মাস্কটা পরে রাখেন এই উদ্দেশ্যে আমরা আজকে এই মহারাজগঞ্জ বাজারে আমাদের এই অভিযান এর আগেও আমরা কয়েকবার করেছি এবং আমরা চেষ্টা করছি জনসাধারণকে সচেতন করার জন্য এই মহামারী থেকে তাদের নিজেদেরকে রক্ষা করার জন্য এতে আধিকারিক মধুসূদন দেবনাথ আরো জানান গোলবাজারে করোনা সংক্রমণের সমস্যা রয়েছে ব্যুরো রিপোর্ট হেলাবর শনিবার উদয়পুরে টেপানিয়া ধান ক্রয় কেন্দ্র পরিদর্শনে যান কৃষি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় কথা বলেন কৃষক ও সরকারি আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎকারে জানিয়েছেন পূর্বতন সরকার কখনো কৃষকদের স্বার্থে কাজ করেনি পয়সা দরে প্রতি কেজি ধান ক্রয় করার ফলে কৃষকরা উপকৃত হচ্ছেন বলে জানিয়েছেন তিনি এরপরে এখানে আছে অমরপুর ধান কেনা চাষিদের থেকে আমাদের সরকার আসার পরে মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় যেখানে ভারত সরকারের এফসিআই কর্পোরেশন অফ ইন্ডিয়াকে এই প্রকিউরমেন্ট ধান কেনার জন্য রাজি করানো হয় কারণ এ রাজ্যের কৃষকদের উৎপাদনের মূল যেটা ধান উৎপাদন এবং এই ধান যাতে কৃষকদের যে প্রধানমন্ত্রীর ঘোষণা 2022 সালের মধ্যে তাদের ইনকাম ডাবল করতে হবে সেই ডাবলটা কী কী পর্যায়ে করতে হবে
কৃষক উৎপাদন করবে, তার ফসল যদি সময়মত বাজারে না করতে যেতে পারে, তার যদি মূল্য সঠিকভাবে না পায়, তাহলে এই পরিকল্পনা সার্থকতা হবে না। স্বাভাবিকভাবে আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রীও দেখেছেন রাজ্যের কৃষকদের এই দ্বিগুণ যদি রোজগার দিতে হয়, তাদেরকে তাদের এই যারা উৎপাদিত ফসলকে বাজারজাত করতে হবে এবং পয়সা তাদেরকে পেতে হবে। ভারত সরকার ধানের উপরে এমএসপি আজকে করেনি, বহু বছর আগে থেকে করেছে এবং ফুড কর্পোরেশনের মাধ্যমে ধান কেনা হয় কৃষকদের থেকে। দেখা গেছে এই রাজ্যে বিগত যারা সরকারে ছিলেন, বহু বছর যাবৎ থেকেও যারা কৃষকদের কথা বলতেন, কিন্তু কখনো কৃষকদের পয়সা পাওয়ার জন্য এই ধরনের ব্যবস্থা তারা কখনো করেনি, যেটা নাকি আমাদের সরকার আসার পরে মাননীয় মুখ্যমন্ত্রী এই উদ্যোগ নিয়ে কৃষকদের এই ধান কেনার প্রক্রিয়া করেছেন। আজকে কৃষকরা খুব উৎসাহের সঙ্গে ধান বিক্রি করছে এবং আপনারা এই মুহূর্তে আমরা টেপানিয়া এরিয়াতে আছি, এখানে আমাদের ফুড ডিপার্টমেন্ট এবং আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টের সমস্ত অফিসাররা, সমস্ত আধিকারিকরা এর সঙ্গে যুক্ত আছে এবং কৃষকরা এখানে উপস্থিত আছে, ধান বিক্রি করছেন এবং চলতে থাকবে এটা। তবে এই ক্ষেত্রে ধান অ্যাকচুয়ালি হারভেস্টিং হবে এটা মেইনলি সেকেন্ড পার্ট মানে উইক অফ জুন। তো আমাদের ডিপার্টমেন্ট এবং ফুড কর্পোরেশন এরা মিলে জুনের 3rd উইকের থেকে আবার ডেট করতে যাচ্ছে প্রত্যেকটা জায়গাতে, যাতে ধান কৃষকরা সঠিকভাবে দিতে পারে। তাই আজকের এখানে কৃষক দিচ্ছেন, সংখ্যা বেশি নয়, কারণ যতটুকু ধান কাটা হয়েছে সেটা নিয়ে নেওয়া হয়েছে। এটাও তো ঠিক কথা যে কৃষকরা অনেক কষ্ট করে এদের উৎপাদন করতে হয়। যদিও মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কিষাণ সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা কৃষককে ইয়ারলি 6,000 করে দিচ্ছেন, রাজ্য সরকারও সার, বীজ এগুলো দিচ্ছেন। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। সার্টিফিকেট থাকা সত্ত্বেও চলাফেরা কাজ করবে অক্ষম বধির আব্দুল কাদেরের ভাগ্যে জুটেনি বিকলাঙ্গ ভাতা। গুরুতর অভিযোগ বধির প্রশাসনের বিরুদ্ধে। লকডাউনেও প্রকাশ্যে আসছে মানুষের ভুরি ভুরি অভিযোগ। জম্পাজলা আরডি ব্লকের চিকনছড়া এডিসি ভিলেজের 3 নং ওয়ার্ড মোল্লাপাড়ায় বসবাস শহীদ মিয়া ও অফুলা খাতুনদের। জন্মসূত্রেই তাদের ছেলে আব্দুল কাদের কানে শুনতে পায় না, এমনকি চলাফেরা কাজকর্মেও অক্ষম সে। অথচ গত 3 বছর পূর্বে সিডিপিও স্থানীয় পঞ্চায়েতে কাগজপত্র জমা দেওয়া সত্ত্বেও আজ অবধি বিকলাঙ্গ ভাতা জুটেনি আব্দুল কাদেরের ভাগ্যে। এ প্রসঙ্গে আব্দুল কাদেরের মা আফুলা খাতুন জানিয়েছেন, বাম এবং রাম উভয় সরকারের বঞ্চনার কথা। আব্দুল কাদের হ্যাঁ কি হ্যান্ডিক্যাপ হ কি জন্মসূত্রে না পড়ে হয়েছে? জন্ম থেকে তার কি সার্টিফিকেট আছে হ্যান্ডিক্যাপ? আছে আছে। আপনারা কি তার সুযোগ সুবিধার জন্য কি চেষ্টা করেছেন? করছি, কি করছেন? পঞ্চায়েত কয়েকবার করে কাগজপত্র জমা দিছি, ব্লক কয়েকবার দিছি। আপনাদের ব্লকের নাম কি? জম্পুই ব্লক, অন্যটার নামটা তো আমি জানি না। জম্পুই ব্লক না, ওইখানেও জমা দেওয়া হয়েছে। হ জমা দেওয়ার পর কি বলা হয়েছে? পয়সা হইব। আচ্ছা, কত বছর হয়েছে জমাতে দিয়েছেন? হয়েছে মানে 2-3 বছর। আচ্ছা, এখনো হয়নি? না। এখন আপনার দাবি কি? এর বাতা হওয়ার লেগে দাবি করতে আছে, তাক দেওয়ার লেগে কতক্ষণ তো যোগাযোগ করতে আছে, কই কিছু তো হয় না। আচ্ছা, তার কি কি সমস্যা আছে? কথা কইতে পারে না, আড়তে পারে না, কোনো কিছু করতে পারে না, বোঝে না। এদিকে আব্দুল কাদের মানসিকভাবেও দুর্বল। তোমার নাম কি? আমি তোমার নাম? আমি তুমি পড়াশোনা করোনি? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, বর্তমানে তার মায়ের প্রশ্ন, ছেলের বিভিন্ন সমস্যা থাকা সত্ত্বেও কেন যে ভাতা মিলছে না সেটাই বোধগম্য নয় তাদের। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। দীর্ঘ বছর ধরে জীর্ণদশায় ধুঁকছে অমরপুরের একমাত্র উপজাতি ছাত্রাবাসটি। বর্তমানে এই ছাত্রাবাসটি দুর্ঘটনা প্রবণ হয়ে পড়েছে। বিষয়টি উপজাতি কল্যাণ দপ্তর, শিক্ষা দপ্তর, এমনকি ওমপি নগর ও অমরপুরের বিধায়কদের দফায় দফায় জানানো সত্ত্বেও কোনো প্রকার সংস্কার কাজই হয়নি সেখানে। ক্ষোভ বাড়ছে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে। ইঞ্জিনিয়ার স্যার এসে পিডব্লিউডি মেজারমেন্ট করে নিয়ে গেছেন।
আশা করব আমি আশা রাখি যে ইমিডিয়েট সংস্কার হবে। তবে বিল্ডিংয়ের যে ভঙ্গুর অবস্থা এটা এখন থাকার অনুপযুক্ত, কিন্তু মেইন যে ফাউন্ডেশনগুলি ইঞ্জিনিয়াররা বলেছেন এটা শুধু মেনটেন করলে হবে, ফাউন্ডেশনটা খুবই ভালো, তাতে কোনো সন্দেহ নেই, থাকা যাবে। কাজেই এখন এটা না ভেঙে শুধু সংস্কারের জন্য আমি অনুরোধ করেছিলাম। আর মন্ত্রী ওয়েলফেয়ার মিনিস্টার উনি নিজে থেকে এবং বিধায়কদ্বয় এমপির বিধায়ক ছিলেন, যেহেতু তিনি সাব ডিভিশনাল হোস্টেল কমিটির চেয়ারম্যান, এবং আমাদের অমরপুরের যে বিধায়ক শ্রী রঞ্জিত দাদু ছিলেন, সবাই এখানে ওই হোস্টেলের সামনে দাঁড়িয়েই সরেস মিনে দেখেই সবাই আন্তরিকভাবে স্কুলের এবং হোস্টেলের যে সংস্কারের জন্য হাত দিয়েছেন। ব্যুরো রিপোর্ট হালাবন। মাঝারি ও স্বল্প বৃষ্টির কারণে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে কুমারঘাটের উপর দিয়ে যাওয়া ৪৪ নং জাতীয় সড়কটি। শুক্রবার থেকে শনিবার পর্যন্ত দফায় দফায় জল কাদায় আটকে পড়ে ছোট বড় প্রচুর গাড়ি পিছু ১,০০০ টাকার বিনিময়ে বুলডোজার দিয়ে সাইড করা হচ্ছে ফেসে যাওয়া গাড়িগুলো। গুরুতর অভিযোগ সরকার ও নির্মাণ সংস্থার বিরুদ্ধে। কুমারঘাট মেইন ন্যাশনাল হাইওয়ে, এখানে মনে করেন ওই জায়গাটা কোম্পানিতে কাজ করছে, অল্প জায়গা তারা ১০০ মিটার জায়গা বন্ধ করে গেছে, নতুন মাটি পালাইছে, রাস্তা আর চলে না। কুমারঘাট পরে আইয়া ব্লকের সামনে রাস্তা বিরাট খারাপ, বুঝছেন না, কোনো পথে কেউ কাজ করে না, সারা রাস্তা একদম কুমারঘাট থানা থেকে ধরে। হ্যাঁ, সমস্যা হইতো রাস্তা ব্লক পেঁচের তল পর্যন্ত, এমন সাংঘাতিক অবস্থা খারাপ। কতক্ষণ ধরে আছেন? 2 ঘন্টার উপরে হয়েছে। গাড়ি আইতেছে, ড্রাইভার যেতেছে, তো জেসিবি আছে একটা ঠেলা দিয়ে পার করতেছে, বিনিময়ে টাকা নিতেছে 500,000 ওই রকম আর কি। ব্যাস, ও টাকা নেই। কতক্ষণ ধরে? এই তো ঘন্টা লাগিয়ে রয়েছে, তো সকাল থেকে ধরে উঠে বেড়াইতে। তো রাস্তার কাজের কথা দায়িত্ব যে গাড়িগুলা ঠেলা দিলে রাস্তার কাজের জেসিবি ঠেলা দিব, পয়সা টয়সা লাগবে না। আমরা তো পয়সা করতে দেবো, তারা কারণে তো রাস্তা খারাপ হয়ে রয়েছে। আমরা ওই গাড়ির পাশে আমরা ফোন করে আনানো হয়েছে, গাড়ি তুলে দিতাম, তো গাড়ি তুলে দেই জেসিবি লইয়া। কে ফোন করছে? ওই এখানে একটা লোকাল পার্সন, তারপরে ড্রাইভার পার্টি, তারা তুলে দিলে কই 500 দেয়, কই 1000 দেয়। হ্যাঁ, 2 গাড়ি। হ্যাঁ, প্রতি গাড়িতে 1000 করে নিতেছেন? হ্যাঁ, তুলে দিলে 1000 টাকা। জেসিবি টাকার? জেসিবি রাখাল দাস। আমার নাম সত্য সরকার। ব্যুরো রিপোর্ট হালাবন। করোনা পরিস্থিতি এবং লকডাউন মোকাবেলায় নিরলসভাবে দায়িত্ব পালন করার জন্য পুলিশ, ট্রাফিক পুলিশ ও ডিএসআর জওয়ানদের 2000 প্যাকেট চা পাতা প্রদান করল ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন। শুক্রবার এই মর্মে পশ্চিম জেলা পুলিশের হাতে শেষ সামগ্রী তুলে দেন টি বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ বোর্ডের কর্মকর্তাগণ। আজকে আমরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের তরফ থেকে আগরতলা পরিষদ এরিয়াতে যারা কর্পোরেশন এরিয়াতে যারা পুলিশ পার্সোনাল, ট্রাফিক কর্মী, টিএসআর জওয়ান, তাদের জন্য আমাদের কর্পোরেশনের তরফে আমরা ক্ষুদ্র একটু আমরা চা পাতা তাদের হাতে তুলে দিয়েছি। আমরা 2000 প্যাকেট পাউচ প্যাকেট ত্রিপুরেশ্বরী চা আমরা তাদেরকে দিয়েছি এই কারণে যে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আমাদের শহরে যারা কর্মরত আমাদের এই বন্ধুরা, তারা যেভাবে করোনা ভাইরাসকে মোকাবিলা করার জন্য তৎপর হয়েছেন, আমরা আমাদের করোনা ভাইরাস সম্পর্কে সচেতন রয়েছেন রাজ্যের মানুষ, রিকভারির হারও ভালো। রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে এক সাক্ষাৎকারে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন বহিরাজ্য থেকে আগতদের মধ্যে অনেকের পজিটিভ কেস থাকবে বলেও জানিয়েছেন তিনি। ত্রিপুরার হেলথ ডিপার্টমেন্ট ও আনুষঙ্গিক যে
ডিপার্টমেন্টগুলো আছে, আর বিশেষ করে ত্রিপুরার সাধারণ মানুষকে ধন্যবাদ জানাবো, যারা পত্রকার আছেন, জার্নালিস্ট, তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। সবাই মিলেমিশে সুন্দরভাবে কাজ করছে। আমি কালকে একটা জেলা ঘুরেছি, আমি লক্ষ্য করেছি গ্রাম করেও ব্যবস্থা রয়েছে এবং হোম কোয়ারেন্টাইন বা ইনস্টিটিউশনাল যে কোয়ারেন্টাইন সেন্টারগুলো গ্রামে এই কমিটিগুলো আছে এরা তৈরি করেছে, সুদক্ষতার সঙ্গে তৈরি করেছে এবং সেগুলো যে 14 ডেজ কোয়ারেন্টাইনের থাকা সেটা সুন্দরভাবে পালন করছে। আমি আশা করি বাইরে থেকে যারা আসছে তাদের মধ্যে পজিটিভ কেস আসতেই পারে, আসছেও, সেটা কোয়ারেন্টাইন রেখে 14 ডেজ করে আমরা প্রত্যেকে যাতে টেস্টে হতে পারে সেই বিষয়ে রাজ্য সরকার কাজ করছে। মুম্বাইতে যে ট্রেনে এসেছিল প্রত্যেকটারই টেস্টিং করা হয়েছে, বাংলাদেশ থেকে যারা এসে প্রত্যেকটা করা হয়েছে, চেন্নাই থেকে এসে তাদের বড় মাত্রায় করা হয়েছে এবং আগামী দিনে ধীরে ধীরে আমাদের কাছে আরও পর্যাপ্ত মেশিন আসছে নতুন নতুন। আমরা চেষ্টা করবো যাতে যারাই বাইরে গোপন সংবাদের ভিত্তিতে প্রচুর পরিমাণ নিষাদ্রব্য গাঁজা সহ গ্রেপ্তার সিধাই থানাধীন হেজাবাড়া ও রাধানগরের দুই যুবক। রাজধানী জিরানিয়া রেল স্টেশনের কাছ থেকে আটক করা হয় নেশা কারবারিদের। লকডাউনেও রাজ্য জুড়ে অব্যাহত নেশা কারবারিদের দৌরাত্ম্য। শনিবার গোপন সূত্রের ভিত্তিতে জিরানিয়া স্টেশনের কাছে 85 কেজি গাঁজা সহ দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। সেই সাথে আটক করা হয় টিআর 06A0212 নম্বরের ইকো গাড়িটি। এদিকে নেশা কারবারে যুক্ত সুদীপ কর্মকারের বাড়ি সিধাই থানাধীন হেজামারাতে। অপর যুবক সঞ্জিত দেববর্মার বাড়িও একই থানা রাধানগরে। বর্তমানে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা গ্রহণ করেছে জিরানি ও রানীবাজার থানার পুলিশ। অপরদিকে মুখ্যমন্ত্রীর স্বপ্নের নেশা মুক্ত ত্রিপুরা জুড়ে বর্তমানে রমরমা নেশার কারবার অব্যাহত রয়েছে। ব্যুরো রিপোর্ট, হলাবুল। মোদী শাসিত কেন্দ্রের দ্বিতীয় বিজেপি সরকারের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় জিবি হাসপাতাল চত্বরে। অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সাংসদ প্রতিমা ভৌমিক সহ আরো অনেকে। দ্বিতীয় মোদী সরকারের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জিবি হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ অনুষ্ঠান। রাজ্যের প্রয়াত খ্যাতি সম্পন্ন ডাক্তারদের নামে বৃক্ষরোপণ করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানকে ঘিরে লাঙ্ঘিত সামাজিক দূরত্ব। জিবি হসপিটালে বৃক্ষরোপণ কার্যক্রম রাখা হয়েছে, কিন্তু একটা সুদূর প্রসারী যোজনা রেখে এই কার্যক্রম হসপিটাল কর্তৃপক্ষ থেকে আয়োজন করা হয়েছে। এই তো জিবি হসপিটালের যে এরিয়াটা সেটাকে সৌন্দর্যায়ন, বিভিন্ন এখানে গোলচক্কর রয়েছে, তো সেগুলোতে ফোয়ারা লাগানো, তার সঙ্গে বিভিন্ন ফুলের গাছ লাগানো, সৌন্দর্যায়ন বিশেষ করে প্রকৃতির সঙ্গে যাতে সম্পর্ক রেখে। তো স্বাভাবিকভাবে পেশেন্টের সঙ্গে যদি কেউ আসে বা পেশেন্টও আসে, ইট পাথর কাঠ এগুলো দেখতে দেখতে তো এমনিতেই মানসিকতা ভরে ওঠে। তো যখন তার মধ্যে সবুজায়ন, ফুল, বাগিচা এগুলো দেখে, নিট অ্যান্ড ক্লিন, আর এমনিতেও করোনার সঙ্গে আমরা লড়ছি, তো আমাদেরকে নিট অ্যান্ড ক্লিন থাকতেই হবে। তো এর সঙ্গে তার যোগসূত্র রয়েছে। আজকে আমরা সবাই জানি মোদি টু গভর্নমেন্টের এক বছর পূর্তি হয়েছে। তো আজকের দিনের যে পরিস্থিতি, মোদিজি যারা কোভিড-19-এর ওয়ারিয়র, তাদের জন্য উনি সবসময় কথা বলছেন এবং ওনারাই আমাদেরকে রক্ষা করে রাখছেন। তো তাই আজকে জিবি হসপিটালে রোগী কল্যাণের উদ্যোগে আমরা মোদিজির এই কোভিড ওয়ারিয়রদের উদ্দেশ্যে এবং তাদের সম্মানার্থে এই জায়গাতে আমরা, যেটা আপনারা দেখেছেন আমাদের রাজ্যের আদরণীয় মুখ্যমন্ত্রী এসে সেটাকে উদ্ঘাটন করেছেন, যে বৃক্ষরোপণ তার থেকে বড় সেবা কিছু হতে পারে না। তো আমরা কোভিড ওয়ারিয়রদের সম্মানার্থে আজকে মোদি টু গভর্নমেন্টের 1 বছর পূর্তিটাকে আমরা জীবিতে সেই ব্যাপারটাকে উদযাপন করার চেষ্টা করছি। অবনী মজুমদার, মহাপাত্র, একে মহাপাত্র, সব ডাক্তারদের নামে গাছ লাগানো হয়েছে। শুধু তাই নয়, ধরতে গেলে সামাজিক দূরত্ব লঙ্ঘনের প্রতিযোগিতা চলছিল মুখ্যমন্ত্রী ও সাংসদ প্রতিমা ভৌমিককে ঘিরে। ব্যুরো রিপোর্ট, হলাবুল।
রক্তদান হচ্ছে ইতিবাচক, সদর্থক, জনদরদী ও মানব কল্যাণকর কর্মসূচি। শনিবার রাজধানী ধলেশ্বরে সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল অফিস আয়োজিত রক্তদান শিবিরে অংশ নিয়ে একথা জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বিপন্ন সময়ে আমরা আছি মানুষের সাথে, এই অঙ্গীকারকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদান শিবির সংগঠিত করে এসএফআই, ডিওয়াইএফআই এবং সেটো সিপিএম আগরতলা পূর্ব অঞ্চল কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত শিবিরে অংশ নেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বনমালীপুরের বিজিত সিপিএম প্রার্থী অমল চক্রবর্তী সহ আরো অনেকে। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী রক্তদান ও স্বাস্থ্য শিবিরের সুযোগ গ্রহণকারীদের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করেন। সাক্ষাৎকারে জানিয়েছেন রক্তদান হচ্ছে ইতিবাচক, জনদরদী ও মানব সেবামূলক কাজ। এফআই এবং সিআইটি তিনটি সংগঠন সম্মিলিতভাবে এখানে এই রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবির সংগঠিত হচ্ছে। এটা মনে করার কারণ নেই যে পরিবর্তিত একটি বিশেষ পরিস্থিতিতে তারা এই কর্মসূচি এখানে করছেন, বরাবরই তারা এগুলি করতে অভ্যস্ত। এই সময়ে এটা আরও বেশি প্রয়োজন। আমি যে তিনটি সংগঠন এই দুটো গুরুত্বপূর্ণ শিবিরের আয়োজন করেছেন, উদ্যোগ নিয়েছেন, তাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এই সময়ের মধ্যে যারা ইতিমধ্যে রক্ত দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা রক্ত দেওয়ার জন্য অপেক্ষা করছেন তাদের আগাম ধন্যবাদ জানাচ্ছি, তাদের সুস্বাস্থ্য কামনা করছি। আর দুজন ডাক্তার বন্ধু স্বাস্থ্য শিবির যেটা সংগঠিত হচ্ছে তাতে রোগীদের তারা দেখভাল করছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, ডাক্তারবাবু দেখলেই তো শুধু হবে না, ওষুধ লাগবে, ঔষধ খায়। তাতে এখানে কমার্শিয়াল রিপ্রেজেন্টেটিভস যে ইউনিয়ন সংগঠন, এটা সর্বভারতীয় সংগঠন, এক একটা এলাকায় এক একটা নাম, কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে তাদের একটা প্ল্যাটফর্ম আছে। আমাদের ত্রিপুরায় আমরা যখন কলেজে পড়ি তখন থেকে এই সংগঠনটি কাজ করে, খুব মিলিটেন্ট অর্গানাইজেশন। তারা ওষুধপত্র যাবতীয় জিনিস সংগ্রহ করে রোগীদের পেতে সাহায্য করছে। আমরা যখন কলেজে পড়তাম তাদের কাছ থেকে আমরা ওষুধ নিতাম, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এই তো সময়, কারণ মানুষ চিনবার সময়, মানুষের যখন বিপদ তখন মানুষের পাশে দাঁড়ানোই মানুষের দায়িত্ব। এসএফআই, ডিওয়াইএফআই এবং সেটো আয়োজিত রক্তদান শিবিরকে ঘিরে ব্যাপক উৎসাহ। ব্যুরো রিপোর্ট, হলাবুল। 50 বছর পূর্তি উপলক্ষে শনিবার রাজধানী অফিস লেন স্থিত সিআইটিউর রাজ্য দপ্তরে অনুষ্ঠিত হয় আলোচনা সভায় শ্রমিকদের অর্জিত অধিকার হরণ ও শ্রম আইন সংশোধন বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রাক্তন মন্ত্রী মানিক দে। শনিবার রাজধানীর অফিস লেন স্থিত সিআইটিউর রাজ্য দপ্তরে এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। বামপন্থী এই শ্রমিক সংগঠনের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন প্রাক্তন মন্ত্রী মানিক দে, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সহ আরো অনেকে। দিনের এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সিআইটিউর রাজ্য সভাপতি মানিক দে কেন্দ্রীয় সরকারের গরিব জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করেন। অধিকার তারা অর্জন করেছে, এই অধিকারগুলো কেড়ে নেওয়ার জন্য শ্রম আইনকে সংশোধন করে চরম আক্রমণের দিকে তারা চলে যাচ্ছে। এগুলো স্বৈরাচারী প্রবণতা বা ফেসিস্ট সুলভ মনোভাবের দৃষ্টিভঙ্গি বা কর্মসূচি বহিঃপ্রকাশ। এটা একদিক দিয়ে কিন্তু তাদের দুর্বলতা। ওরা বুঝতে পারছেন মানুষগুলোকে মিথ্যে কথা বলে, উল্টা পাল্টা বুঝিয়ে এবং প্রলোভিত করে বেশিক্ষণ ধরে রাখা যায় না। মানুষ তার অভিজ্ঞতার ভিত্তিতে যখন তার বুকটা বুঝতে পারে, মানুষ তখন ঐক্যের দিকে যায়। সেই ঐক্যটাকে দুর্বল করার জন্য তখন তারা সেই পথটা বেছে নেওয়ার চেষ্টা করে এবং সেখানে গিয়ে বিভাজনের রাজনীতি আপনারা দেখছেন। হিন্দুত্ববাদের নামে সাম্প্রদায়িক শক্তি, বর্তমান যারা সরকারে আছেন আরএসএস, এরা এই সাম্প্রদায়িক শক্তি আজকে সামনে এসে আমাদের যে ব্যাপকত্ব ঐক্যের স্লোগান আমরা তুলেছি, সেই ঐক্যকে দুর্বল করে দেওয়ার জন্য সেখানে তারা শ্রম আইন সংশোধনের কথা উল্লেখ করে তিনি আরো জানান, ভয়ঙ্কর দিক যেটা, শ্রম আইন তো শেষ করে দিচ্ছেন, কিন্তু এই যে কাজের ঘন্টা 8 থেকে 12 ঘন্টা যার যার সুবিধা অনুযায়ী এখন অর্ডিন্যান্স জারি করে কোনো রাজ্য বিদেশে করার চেষ্টা করছেন। ইতিমধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারও বের করেছে। এই পরিস্থিতিতে লকডাউন চলাকালীন সিআইটিউ তার নিজস্ব শক্তির ভিত্তিতে কিন্তু 4-5টা কর্মসূচি তারা নিয়েছেন এবং সেই 4-5টা কর্মসূচির মধ্য দিয়ে ব্যাপক সারা মানুষদের লক্ষ্য করা গেছে। এবং এই কর্মসূচিগুলোর মধ্য দিয়ে তারা যদিও কোভিড-19-এর
এটা তো ঠিক যে এটা ভয়ঙ্কর একটা রূপ এবং এটা মানুষের মধ্যে একটু ভীতি তৈরি হয়েছে এবং ভীতির যথেষ্ট কারণও আছে, সঠিক কারণ আছে। এবং এটার মধ্যে দাঁড়িয়ে যখন দেখছে আমার জীবন জীবিকা বিপন্ন, আমার ভবিষ্যৎ বিপন্ন, তখন স্বাভাবিক কারণে সেখানে বাঁচার তাগিদে সে ঐক্যবদ্ধ হয়ে আজকে রাস্তায় নামতে তারা শুরু করেছেন। এই সময়ের মধ্যে তারা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, অর্থাৎ যে সমস্ত নির্দেশিকাগুলো আছে, স্বাস্থ্যসম্মত যে নির্দেশিকাগুলো আছে সেগুলিকে মেনে কিন্তু এই সময়ের মধ্যে 4-5টা সংগ্রাম হয়েছে এবং ট্রেড ইউনিয়নগুলো দিল্লিতে তারা বসেছেন, আলোচনা করেছেন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের দৃষ্টিতে নিয়ে গেছেন। মে দিবসে তারা একটা ইস্তাহার 10টা ট্রেড ইউনিয়ন মিলে সেখানে প্রকাশ করেছে। শুধু তাই না, আমরা লক্ষ্য করলাম সেখানে ফেডারেশনগুলো, বিভিন্ন ট্রেডের যে ফেডারেশনগুলো, সেই ফেডারেশনগুলো শিক্ষক কর্মচারী সংগঠন থেকে শুরু করে সমস্ত সংগঠনগুলি সেখানে তারা নামার চেষ্টা করেছে। যে এই যে লড়াইটা, এই লড়াইটা একটা দীর্ঘস্থায়ী সংগ্রাম, আবার কোনো কারণ নেই যে এটা কালকে একটা লড়াইয়ের মধ্যে দিয়ে, এবং চেষ্টা করলে যে কিছুটা হয়। আপনার এজেন্সি আইটির কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে সংঘটিত হয় সংগঠনের 50 বছর পূর্তি অনুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, হলো বোর্ড। শেষে আরো একবার শিরোনাম। কেন্দ্রের দ্বিতীয় মোদী সরকারের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জিবি চত্বরে বৃক্ষরোপণ মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে দেদার লঙ্ঘিত সামাজিক দূরত্বের বিধিনিষেধ। রাজধানী চিরানিয়া রেল স্টেশন সন্নিকটে 85 কেজি গাঁজা ও ইকো গাড়ি সহ পুলিশের জালে 2 নেশা কারবারি। লকডাউনে রাজ্য জুড়ে অব্যাহত নেশা কারবারিতে তৎপরতা। বহু বিতর্কিত 370 ধারা বাতিল, 3 তালাক বিল ও রাম মন্দির ইস্যুতে মুখ্যমন্ত্রী মোদী বন্দনা। ইস্যুগুলি দেশের ঐক্য, সংহতি ও অখণ্ডতা পরিপন্থী মনে করেন বহু রাজনৈতিক দল ও দেশের বিরোধীজনেরা। 3 বছর যাবত সিডিপিও পঞ্চায়েত অফিসে হন্যে হয়ে ঘুরেও বিকলাঙ্গ ভাতা জুটেনি হতভাগ্য আব্দুল কাদিরের। শ্রম আইন সংশোধন ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে শ্রমিক ও গরিব বিরোধী স্বৈরাচারী বললেন প্রাক্তন মন্ত্রী মানিকদের। সিক্টর 50 বছর পূর্তি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন তিনি। এখন এই পর্যন্তই। ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। লাবণ।